এবার বুঝতে পারছেন সুধী দর্শকবৃন্দ? অবশ্যই বুঝতে তো আপনারা পেরেছেন। সেই কারণেই তো ওই জমানার পরিবর্তন হয়ে আমাদের এই রাজ্যে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার, বিজেপি সরকার স্বাধীনতার পরে প্রথম আজকে মন্ত্রিসভার বৈঠক করতে পারল। দায়িত্বভার গ্রহণ করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে আজকে তার প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন এবং একের পর এক উৎসাহব্যঞ্জক সমস্ত ডিসিশনগুলো জানালেন। কিন্তু এবার তো অন্তত বুঝতে পেরেছেন সুধী দর্শকবৃন্দ যে কেন ওই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যে এসআইআর হতে দিতে চায়নি। আমি গত এপিসোডেই আপনাদেরকে বলেছি যে আমাদের এই রাজ্যে তিনি সংবিধানটাই রাখেননি। আমাদের এই রাজ্যে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা তিনি প্রয়োগই করেননি। আইপিসি সেই 1860 সাল যেটা, সেটাকে বাতিল করে 2023 সালে যে বিল আসে ভারতীয় ন্যায় সংহিতার, যেটা ইমপ্লিমেন্টেড হয় 1 জুলাই 2024, 2 বছর ধরে তিনি এই রাজ্যে সেটা প্রয়োগই হতে দেননি। ফলত এই রাজ্যে কোনো সাংবিধানিক কোনো নিয়ম কানুন আইনটাই ছিল না। মানে ওনার তৈরি একটা সংবিধান দিয়ে উনি চালাচ্ছিলেন এবং ভেবে নিয়েছিলেন একের পর এক হুমকি, একের পর এক মানুষকে ভয় দেখিয়ে আর ভুয়ো ভোট, ওই ভোটার তালিকায় যেগুলো আছে সেগুলো দিয়ে উনি আবার ক্ষমতায় আসবেন। এবং যেটা আমি আগের এপিসোডে বললাম যে মিনি পাকিস্তান না, এই পুরো পশ্চিম বাংলাদেশ তৈরি করা এবং ফলত কমপ্লিট হওয়ার পরে সেটা পাকিস্তান রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেওয়া। যে সমস্ত জেহাদি হুমকিগুলো আপনি আমি সব শুনতে অভ্যস্ত ছিলাম টিভি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ততে, সেগুলো একটাও মিথ্যা ছিল না। সব কটা পিছনে বাস্তব কারণ ছিল এবং সেটা আজকে ধরা পড়ে গেল শুভেন্দু অধিকারীর হাতে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে, এবং তিনি সেটা জানালেন এবং তিনি জনগণনা আজকে থেকে চালু করলেন। এই সমস্ত তো আগের এপিসোডে বলেছি, এই এপিসোডে আর দীর্ঘায়িত করছি না, সেটা আপনারা আগের এপিসোডটা দেখে নেবেন। কিন্তু একটা জিনিস ভাবছিলাম যে পুলিশ আজকে শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি যখন নবান্নে প্রবেশ করবেন, রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে গিয়ে যখন গার্ড অফ অনার নিচ্ছেন, তখন ভাবছিলাম এই পুলিশ এই মানুষটার ওপর শুধু নয়, মানে পুরো বিজেপি কর্মকর্তাদের ওপর বা পরিবর্তনকামী মানুষদের ওপর কি পরিমাণ অত্যাচার নামিয়ে এনেছে। এবং এই শুভেন্দু অধিকারী একেবারে তার প্রত্যক্ষ ভুক্তভোগী। তাকে ধাক্কা দেওয়া থেকে শুরু করে তার গাড়িকে রাস্তার মধ্যে আটকে দেওয়া, হেনস্থা করা, নানান কিছু, একের পর এক কেস দেওয়া, মিথ্যে মামলা দেওয়া, একটা কোনো জায়গায় সভা করার অনুমতি না দেওয়া, এই সমস্ত কিছু এই মানুষটার ওপর নেমে এসেছিল। কিন্তু সেটা পুলিশ তো একটা সিস্টেম, সেই সিস্টেমটা চলছিল ওই সেই স্বৈরাচারী নেত্রীর নির্দেশ এবং তার দোসর, তার নির্দেশ। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা যে একটি বিশেষ এজেন্ডার অংশ, সেটা হচ্ছে রাষ্ট্রবিরোধী একটা এজেন্ডা, ভারত বিরোধী একটা এজেন্ডা, যার মদত সেই কংগ্রেস থেকে শুরু করে ওই আইএনডিএ জোটের সব কটা দল, সেটা আজকে জলের মতো পরিষ্কার। কারণ রাষ্ট্রবাদের আলো যখন পড়ে, তখন সেই অন্ধকার জায়গাগুলোতে কি কি লুকিয়ে আছে সেগুলো স্পষ্ট দেখা যায়। এই রাষ্ট্রবাদের আলো এবার প্রতিটি রাষ্ট্রবাদী এই বাঙালি মানুষের চোখ থেকে ঠিকরে ঠিকরে বেরোচ্ছে, আর মিথ্যা, দুর্নীতি এবং রাষ্ট্র বিরোধী বিভিন্ন রকম ষড়যন্ত্রগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সেই আলোকে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আপনাদের একটা অনুরোধ, আপনারা একটু সাবস্ক্রাইব করুন। আগামী দিনে প্রচুর বড় বড় তথ্য, বড় বড় ফাইল, সমস্ত রকম ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসছি। যাতে এই একসাথে আমরা পথ চলতে পারি, তার জন্য একটু সাবস্ক্রাইব করুন, আপনাদের কমেন্ট লিখুন, একটু শেয়ার করুন। আগামী দিনে এই আমাদের পশ্চিমবঙ্গের সমৃদ্ধির জন্য, আমাদের ভারতকে ভালোবেসে এগিয়ে যাওয়ার জন্য।
আসি এই এপিসোডের আসল কথাটায়। সুধী দর্শকবৃন্দ, এই এজেন্ডা যখন পরিষ্কার এবং আজকে সেটা ধরাও পড়ে গেল যে আইনটা আমাদের দেশের আইন বিএনএস, সেটা ওই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রয়োগ করতে দেয়নি, জনগণনা সেন্সাস সেটা করতে দেয়নি। কেন করতে দেয়? এসআইআর কেন আটকানোর চেষ্টা করেছে? এই সবটা হচ্ছে ওই দেশ বিরোধী ডিপ স্টেট বলুন বা বলুন স্লিপার সেল বলুন বা দেশ বিরোধী, একবারে ডিরেক্টলি দেশ বিরোধী বলুন, রাষ্ট্রবিরোধী বলুন, ওই পুরো এজেন্ডা 1 2 3 4 5 6 করে শেষ নেই তার অংশ। একটি দেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া ওই এজেন্ডার অংশ। একটি দেশের স্বাস্থ্যকে, মানে দেশ বলছি মানে এই রাজ্যের, মানে দেশেরই তো অংশ, সেখানে যদি স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া যায়, লুটেরাদের হাতে তুলে দেওয়া যায়, ডাক্তার যে প্রকৃত ডাক্তার সেই ডাক্তার না হয়ে, ওই যে আমরা ডাক্তারদের মিটিং এ শুনেছিলাম অভয়া কাণ্ডের পর, যখন ওই তখনকার ওই স্বৈরাচারী নেত্রীর সঙ্গে যখন মিটিং হয়েছিল, একজন ডাক্তারবাবু বলেছিলেন যে আপনি শুনলে রাগ করবেন না, রেগে যাবেন না, কিন্তু শূন্য পেয়েছে, সে হচ্ছে মানে পাশ করে চলে যাচ্ছে ডাক্তারিতে। কাজেই শিক্ষা, স্বাস্থ্য, এই যে জায়গাগুলো মানে বলা হয় যে এক একটা স্তম্ভ সমাজের, হ্যাঁ, এবং বলা হয় না ছাত্র সমাজ জাতির মেরুদণ্ড, এটা আমরা রচনায় লিখেছি না ছোটবেলায়, এবং সেটাই ঠিক। তাদের ধ্বংস করে দাও যাতে সমাজ মাথা তুলে দাঁড়াতে না পারে, প্রতিবাদ করতে না পারে, ঠিক সেই হীরক রাজার দেশের মতো স্যাম। এই রাষ্ট্র বিরোধিতা গ্রামে 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 ছড়িয়ে আছে। মাথা দুটো ওই দুটো ষড়যন্ত্রকারী বিদেশি শক্তির মদত পুষ্ট হয়ে তাদের এজেন্ডাকে সাকসেসফুল করবার চেষ্টা করার ষড়যন্ত্রকারী দুটো হচ্ছে ওই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন? তথ্য প্রকাশ্য পাবলিক ডোমেনে রয়েছে, তাদের নিজস্ব ফেসবুক, তাদের নিজস্ব যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তাতে রয়েছে তারা জনগণকে কিভাবে হুমকি দিয়েছে। শুধু দর্শকবৃন্দ, যদি বাংলাদেশি কোনো জামাতি জেহাদি ওপার থেকে কোনো একটা ভিডিও করে এই ভারত বিরোধী কথাবার্তা বলে, যেটা আগে একটা এপিসোডে দেখিয়েছিলাম, আর একবার না হয় দেখে নিন। এবং হুঁশিয়ার করতে হবে মোদিকে, যদি জুলুম বন্ধ না করা হয় তাহলে ভারত অভিযান করা হবে ইনশাআল্লাহ। পাকিস্তানকে আমরা আহ্বান জানাবো, আমরা আছি, ভারত দখল করতে আমাদের মাত্র 3 ঘন্টাও সময় লাগবে না। এই ভারতের 26টি প্রদেশ দলিত মস্ত করে ফেলা হবে ইনশাআল্লাহ। আর ভারতের যে মুসলমান আছে তারাই কিন্তু যথেষ্ট। 40 কোটি মুসলমান ক্ষিপ্ত হলে ভারতের হিন্দুরা থাকতে পারবে না। তাই মুসলমানদের রক্তে আগুন লাগাবেন না। অতি শীঘ্রই শুভেন্দুকে মুসলমানদের কাছে মাপ চাইতে হবে, মোদিকে মাপ চাইতে হবে, রাজনাথ সিংকে মাপ চাইতে হবে, এই হরিয়ানার এই মুখ্যমন্ত্রী এই হেমন্ত তাকে মাপ চাইতে হবে, ওই যোগী আদিত্যনাথ তাকে মাপ চাইতে হবে। এই কথাগুলো বলবার সাথে যখন এদেশের মাটিতে দাঁড়িয়ে এদেশের খেয়ে পড়ে পুষ্ট হয়ে বিশাল বড় বিল্ডিং হাঁকিয়ে টালি চালার নাম করে দুজন মানুষ ওই একই ধরনের হুমকি দেন এবং তার সাঙ্গপাঙ্গরাও দেন, তখন সেটা রাষ্ট্রবিরোধী হয় না কেন? তার থেকে বেশি রাষ্ট্রবিরোধী সেটা। তার কারণ বিদেশি শত্রু, সে হুমকি দিচ্ছে ভারতকে, সেটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ সে শত্রু। আর দেশের মধ্যে গুপ্ত থেকে দেশের সরকারি শাসন ব্যবস্থাটাকে করায়ত্ত করে দেশেরই সর্বনাশ করে যাওয়া, কিন্তু তার থেকে বেশি শাস্তিযোগ্য অপরাধ হওয়া উচিত। এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন একের পর এক জনসভায় সেটা করেননি। দেখুন তো, ওটার সাথে এই বক্তৃতাটা খুব আলাদা কিনা? আমরা আছি বলে না
আপনারা সবাই ভালো আছেন? আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এনারা যেটা স্টেজে উঠে প্রকাশ্যে এইভাবে হুমকিগুলো দিয়েছেন, এনাদের মদতপুষ্ট ওই যাকে বলে কথ্য বাংলা ভাষায় ছানাপোনারা গ্রামে গ্রামাঞ্চলে গলিতে গলিতে বাঁশবাগানে আখক্ষেতে নদীর ধারে জলের ভেড়িতে সমস্ত জায়গায় লুকিয়ে থেকে না প্রকাশ্যে রাস্তার ধারে, রাস্তাগুলো হাঁটা চলার যোগ্য থাকতো না, সন্ধেবেলা গাড়ি চালিয়ে কেউ যেতে পারতো না, মোড়ে মোড়ে ইচ্ছাকৃতভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে যাতে কেউ যেতে না পারে, বদ্ধ করে দেওয়া, স্তব্ধ করে দেওয়া তার ছানাপুনেরা এইগুলোই করতো গ্রামে 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 গ্রামে। এই রাষ্ট্রবিরোধী এজেন্ডাগুলোকেই ফলো করত। ফলত রবিবার উঠে গিয়ে শুক্রবার হলিডে চালু হয়ে গেছিল বহু বহু গ্রামে, বহু মন্দির বন্ধ হয়ে গেছিল, তালা খুলতে দেওয়া হতো না। সেই দৃশ্যগুলো দেখিয়েছি এই মানে পরিবর্তনের ঠিক পরে, মানে সেই দিন তার পরের দিন তার পরের দিন আমরা এখানেই তুলে ধরেছি, আপনারাও সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখতে পাচ্ছেন। বাচ্চাদের খেলার মাঠ কেড়ে নেওয়া, স্কুল বন্ধ করে দেওয়া, সমস্ত কিছু করেছে। এই যে রাষ্ট্রবিরোধী হুমকি, এই নতুন সরকার মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেটা গঠিত হয়েছে আমাদের রাষ্ট্রবাদী সরকার, অবশ্যই সবে আজকে তার প্রথম বৈঠক হয়েছে ক্যাবিনেটে। আমরা ধৈর্য রাখবো, অনেক সরকারি প্রসেস থাকে, প্রসিডিওর থাকে, অবশ্যই ধৈর্য রাখবো। আজ এই মুহূর্তে যখন আপনাদের সঙ্গে এই এপিসোডটা রেকর্ড করছি, তখন আমাদের সেই মুক্তিসূর্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করছেন একের পর এক আইপিএস, বিভিন্ন পুলিশ কর্মচারী, বিভিন্ন উচ্চপদস্থ পুলিশি সিস্টেমের সঙ্গে, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে নবান্নে। এই মুহূর্তে সেই বৈঠক চলছে। সেখানে পুলিশকে তিনি, পুলিশি যে মেশিনারিজটা আছে বা বাহিনী যাকে বলা হয়, তাদের উদ্দেশ্যে তিনি নিশ্চয়ই বার্তা দেবেন। তেমনি দিল্লির সরকার, আমাদের গর্বিত আমরা, কেন্দ্রে রাষ্ট্রবাদী যে দিল্লির সরকার, যার প্রধান নরেন্দ্র মোদী, তার সেটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই, আগের এপিসোডে বলেছি। অপারেশন সিন্দুরের কথা আমি প্রত্যেক এপিসোডে বলি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তার দক্ষ পরিচালন ব্যবস্থা অমিত শাহ মহাশয়, এনাদের কাছে আবেদন, রাষ্ট্রবিরোধিতার দায়ে, শুধুমাত্র রাষ্ট্রবিরোধিতার দায়ে এই দুজন মানুষকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এবং তার সাথে এরা আর যা যা কিছু করেছে সব ফাইল ওপেন করে এদের বিচারের ব্যবস্থা করা হোক। আর ওই যে গ্রামে গ্রামাঞ্চলে যে সমস্ত ওই মানে এই 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 বিদেশি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার জন্য যে সিস্টেমটা তৈরি করেছিল ওই সরকার, তাদের যারা সাহায্য করত, মিটিংয়ে মিটিংয়ে এই ধরনের হুমকিগুলো যখন দিত, এরা হাততালি দিত, সামনে বসে হই হই করে বলতো, চিৎকার করে উঠে জয় বাংলা বলতো, যেটাকে আমরা বলেছি বারবার দাবি জানাচ্ছি নিষিদ্ধ করা হোক। ওই স্লোগানটাকে নিষিদ্ধ করা হোক, ওটা দেশ বিরোধী স্লোগান। পাকিস্তান জিন্দাবাদ যদি দেশ বিরোধী স্লোগান হতে পারে, তাহলে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশের স্লোগান, ওটাও এই দেশ বিরোধী স্লোগান হিসেবে নিষিদ্ধ করা হোক। ওই দলটাকে নিষিদ্ধ করা হোক, টিএমসি দলটাকে। তাহলে এই সমস্ত কিছু আপনারা একটু সহায়ক হয়ে দাঁড়ান। শুধু দর্শকবৃন্দ, আপনারা এই এপিসোডগুলোকে একটু শেয়ার করুন, আপনাদের মন্তব্যগুলো একটু লিখুন। যত বেশি শেয়ার হবে, হয়তো উচ্চপদস্থ সরকারের সেই জায়গাগুলোতে একটু বেশি নজরে পড়বে। আমাদের উদ্দেশ্য সেইটা। এখন এদেরও
যারা ওই সাহায্যগুলো করেছিল, যারা ওই উল্লাস প্রকাশ করেছিল, যখন বলতো যে ঘিরে ফেলে মেরে ফেলবে একটা কমিউনিটি আর একটা কমিউনিটিকে 1 মিনিটের মধ্যে, যখন হুমকি দিত ডিজে বাজাবে, তখন যারা হাততালি দিত ওখানে বসে, আজকে গেরুয়া আবির মেখে নিয়ে বিজেপি হয়ে গেলে চলবে না, সেটা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সমস্ত তাবর নেতারা সেটা পরিষ্কারভাবে বলেছে। কিন্তু তৎসত্ত্বেও ওই ছিদ্র পথে গলে যাওয়ার চেষ্টা অনেকে কিন্তু করছে। আর এইটা তাদের মধ্যে, আমার বিশ্বস্ত সূত্রের খবর দিয়ে বলছি আপনাদেরকে, গ্রামাঞ্চল থেকে মানুষ বলছে যে এই সমস্ত নাকি হচ্ছে কথাবার্তা, যে 2-3 মাস একটু বাইরে থাক, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আবার ফিরে আসিস। এটা করতে দেওয়া যাবে না। এদের প্রত্যেকের রাষ্ট্রবিরোধিতার দায়ে অভিযুক্ত করে একদম উপযুক্ত দেশদ্রোহিতার মামলা রুজু করে এদের বিচার চাই। এবং সবার আগে এই পুরো সিস্টেমটাকে, আমাদের দেশটাকে, এই রাজ্যটাকে যে দেশের বাইরে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা করেছিল, যে হিন্দুদের ওপরে নির্মম অত্যাচার যারা করেছে, ওই পেহেলগাঁওয়ের পাল্টা যেমন অপারেশন সিন্দুর হয়েছিল, ঠিক তেমনি এখানে আইন ভিত্তিকে, আইনের মাধ্যমে এদের বিরুদ্ধে ঠিক সেরকমই উপযুক্ত দেশদ্রোহিতা, হিন্দুত্বের ওপর অত্যাচার, এই সমস্ত দায়ে যা যা কিছু ধারা আছে সমস্ত দায়ে এদের অ্যারেস্ট করা হোক এবং উপযুক্ত বিচার অবিলম্বে শুরু করা হোক। তবেই শুদ্ধ একটি সুন্দর সমাজকে আমরা হাতে পাবো। সুধী দর্শকবৃন্দ, আপনাদের এপিসোডগুলো কেমন লাগছে জানাবেন। আগেই বলেছি, আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন রাখবেন। আপনাদের অনেক তথ্যবহুল এপিসোড আমরা রেডি করছি, সামনে সমস্ত তুলে ধরবো আপনাদের। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। নমস্কার।